হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আবার আমি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগের ক্লাসে আমি তোমাদের ক্লাস 10-এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি একের 1, 2, 3 ও 4-এর দাগের অঙ্কগুলো আলোচনা করেছি। আজকে আমি 5 ও 6-এর দাগের অঙ্কগুলো আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ক্লাস। তো তোমাদের 5-এর দাগের অঙ্কগুলো বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ এখান থেকে আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো প্রথম অঙ্ক, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। আমাকে এখানে 42কে এমন দুটি অংশে ভাগ করতে বলেছে যাতে একটা অংশ যা হবে অপর অংশটা তার বর্গের সমান হবে। তো এখানে আমরা কোন সংখ্যাটাকে ভাগ করব? 42কে। তাহলে এই 42 সংখ্যাটাকে আমাকে ভাগ করতে হবে। এমন ভাবে ভাগ করব যাতে একটা অংশ যা হবে আর একটা অংশ তার বর্গের সমান হবে। তো আমরা ধরে নেই একটা অংশ কত, ধরি একটি অংশ x, এটা আমরা ধরে নিলাম। ধরি একটি অংশ x, তাহলে অপর অংশটা কি হবে? সুতরাং অপর অংশটি হলো আমরা কোন সংখ্যাটাকে ভাগ করছি? 42কে। তাহলে 42কে যদি আমরা ভাগ করি, তার একটা অংশ যদি x হয় তাহলে অপর অংশটা কি হবে? 42 থেকে তাহলে x মাইনাস হবে, তাহলে 42 মাইনাস x। তাহলে একটি অংশ হচ্ছে x, অপর অংশটি হচ্ছে 42 মাইনাস x। এই হচ্ছে দুটো অংশ। এবার এখানে কি বলেছে যে এক অংশ অপর অংশের বর্গের সমান হবে। এক অংশ অপর অংশটার বর্গের সমান হবে। তাই এই একটা অংশ আর একটা অংশের বর্গের কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে তাহলে x তার স্কয়ার, কারণ আমাকে বলেছে এক অংশ অপর অংশের বর্গ, এই বর্গ কথাটার মানে হচ্ছে স্কয়ার। তাহলে প্রথম অংশটা হচ্ছে x, তাহলে x তার স্কয়ার ইজ ইকুয়াল টু 42 মাইনাস x। তাহলে একটা অংশ যা আছে অপর অংশটার এদের বর্গের সমান হচ্ছে, তার মানে দুই দিকেই কি হবে? সমান হবে। তাহলে বা দিয়ে দেই। এখন পক্ষান্তর করে নেই, সবগুলোকে বাম পাশে নিয়ে আসি। তাহলে হচ্ছে x স্কয়ার, আগে x টাকে লিখবো, একটু সাজিয়ে লিখি। এটা মাইনাস আছে, পক্ষান্তর করলে হবে প্লাস x, 42 প্লাস আছে সামনে, পক্ষান্তর করলে মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। আমাকে 5-এর দাগের অঙ্কগুলো কি করতে বলেছে? বলেছে হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। তাহলে এখানে চল একটাই আছে, সেটা হচ্ছে x, এক চল। দ্বিঘাত, চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটি হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্কটি হচ্ছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এখান থেকে আমাকে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। তো এখানে কয়টি সংখ্যা বলেছে? দুটি সংখ্যা। তাহলে আমরা ধরে নিই, ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা x। তাহলে একটি অযুগ্ম সংখ্যাকে আমরা কি ধরে নিলাম? x। তাহলে ঠিক এর পরের অযুগ্ম সংখ্যাটি কত হবে সেটা চেয়েছে। সুতরাং পরের ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি তাহলে কি হবে? x প্লাস 2। তাহলে একটি সংখ্যা হচ্ছে x আর অপর সংখ্যাটি হচ্ছে x প্লাস 2। এবার আমরা দুইটা সংখ্যা পেয়ে গেলাম। এবার এই সংখ্যা দুইটার কি করতে বলেছে?
গুণফল করতে বলেছে। আমরা যদি এই দুটাকে গুণ করি তাহলে গুণ করলে 143 পাবো। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে x ইন্টু x প্লাস 2। তাহলে আমরা এই সংখ্যা দুটি যদি গুণ করি, গুণ করলে গুণফল কত পাবো? 143 বাদে এবার x দিয়ে এই ব্র্যাকেটের দুটাকে আমাকে গুণ করতে হবে। গুণ করার আগে অবশ্যই চিহ্ন গুণ, সামনে কিছু নেই মানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, সামনে প্লাস চিহ্ন না দিলেও চলে। x আর x গুণ করলে হচ্ছে x স্কয়ার। এবার x দিয়ে 2 কে গুণ, তার আগে চিহ্ন প্লাস, এখানেও চিহ্ন হচ্ছে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, x দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 2x। 143টাকে ডান দিকে বাম পাশে নিয়ে আসবো, এটা ডান দিকে আছে, বাম পাশে পক্ষান্তর করে দেব। সামনে হচ্ছে প্লাস, পক্ষান্তর করে দিলে হবে মাইনাস, সমান সমান 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্কে বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখানেও দুটি সংখ্যা বলেছে, সংখ্যা দুটি লাগবে এবং সংখ্যা দুটিকে ক্রমিক সংখ্যা হতে হবে। তাহলে তাদের বর্গ করে আমি যদি যোগ করে নেই, তাহলে যোগ করলে পাবো হচ্ছে 313। তাহলে আমরা ধরে নেই, ধরি একটি সংখ্যা x, তাহলে একটা সংখ্যাকে আমরা ধরে নিলাম x। তাহলে এখন অপর সংখ্যাটি বের করি। অপর সংখ্যাটি হলো সমান সমান, তাহলে x প্লাস 1। যেহেতু সংখ্যা দুইটা ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে একটা সংখ্যা x হবে এবং একটা সংখ্যা x প্লাস 1 হবে। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে সংখ্যাগুলো পর পর থাকবে। যেমন একটা সংখ্যা যদি আমি 15 ধরে নেই, তাহলে এরপরে ঠিক ক্রমিক সংখ্যা হচ্ছে 16, বা তার ঠিক আগেরটাও হতে পারে। 15 হলে কত হতে পারে? 14 হতে পারে। ঠিক এরকম। এই জন্য প্রথম সংখ্যাটাকে যদি আমি x ধরে নেই, তাহলে তার পরের সংখ্যাটা হচ্ছে x এর যা মান আসবে তার সঙ্গে 1 যোগ করলে আমরা ঠিক পরের সংখ্যাটা পেয়ে যাব। সেটাই হচ্ছে ক্রমিক সংখ্যা। এবার এই দিয়ে আমি দুইটা সংখ্যা পেয়ে গেলাম। এই দুইটা সংখ্যার কি করতে বলেছে? এখানে বর্গ করতে বলেছে। বর্গ মানে হচ্ছে স্কয়ার। বর্গ করে যদি আমি তার সমষ্টি করি, তাহলে সেটা কত সমান হবে? 313 সমান হবে। তাহলে লিখি প্রশ্ন অনুসারে সংখ্যা দুইটার বর্গ করতে বলেছে, তো একটি সংখ্যা কত বেরিয়েছে? x, তাহলে তার বর্গ এই যে x স্কয়ার। সংখ্যা দুইটার সমষ্টি করতে বলেছে, তাহলে মাঝখানে যোগ চিহ্ন দেব। অপর সংখ্যাটা কত বেরিয়েছে? x প্লাস 1, এটি x প্লাস 1, এই যে এই সংখ্যাটারও বর্গ, এটারও বর্গ করলাম। প্রথম সংখ্যাটার বর্গ, পরের সংখ্যাটার বর্গ, দুটির বর্গর কি করলাম? সমষ্টি। যদি সমষ্টি করি তাহলে সেটা কত পাবো? 313। তাহলে সমান সমান হচ্ছে 313। বাদ দিয়ে নেই, স্কয়ার x স্কয়ারই লিখলাম প্লাস। এবার এখানে আমি এই সংখ্যাটাকে দুইবার গুণ করেও লিখতে পারি, অথবা এখানে আমরা সূত্রের সাহায্যেও করতে পারি। তো এখানে আমি সূত্রের সাহায্যেই করাচ্ছি। তো এটাকে ধরে নেই a, এই x টাকে আমি ধরে নেব, মনে মনে ধরে নেব a, আর 1টাকে মনে মনে ধরে নেব b। তাহলে এটাকে যদি a ধরি আর এটাকে যদি আমি b ধরে নেই, তাহলে আমার দাঁড়াচ্ছে a প্লাস b তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করব। তাহলে সূত্রে প্রথমে আছে আমার স্কয়ার, আমি এখানে কোনটাকে a ধরেছি? x টাকে, তাহলে a লিখে তার স্কয়ার। তারপরে সূত্রে আমার প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস। এরপরে আছে হচ্ছে 2ab, তাহলে সূত্রে 2 ইনটু a, আমি এখানে কোনটাকে ধরেছি? x টাকে, তাহলে এটা লিখবো ইনটু, তারপরে সূত্রে আছে আমার হচ্ছে b, আমি b ধরেছি কোনটাকে? 1টাকে, তাহলে এই যে b এর জায়গায় 1 লিখবো। তারপর আমার সূত্রে প্লাস চিহ্ন আছে প্লাস, শেষে কি আছে? b স্কয়ার, তো আমি b ধরেছি 1টাকে, তাহলে এই যে 1 লিখে তার স্কয়ার। 313টাকে পক্ষান্তর করে দেই, এটা প্লাস আছে, পক্ষান্তর করে দিলে মাইনাস।
সমান সমান ডান দিকে আর কিছু নেই মানে হচ্ছে 0, বা দিয়ে নেই এক্স স্কয়ার প্লাস তারপরে হচ্ছে এক্স স্কয়ার, তারপর প্লাস চিহ্ন, এই তিনটা এখানে গুণ আছে তাহলে আমি গুণ করে দেব। 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 অক্ষে 2, 2 এর সঙ্গে হচ্ছে x গুণ করলে 2x প্লাস 1 এর স্কয়ার আছে, তার মানে হচ্ছে 1 সংখ্যাটাই 2 বার গুণ। তো 1 সংখ্যাটাকে যদি আমি 2 বার গুণ করি কত আসবে? 1 আসবে। তাহলে হচ্ছে 1, তারপরে বাকি যা আছে তাই লিখবো, সমান সমান 0। এবারে এখানে যেটা সদৃশ পদ আছে তার আমরা যোগ বিয়োগ করে নেব বাদে। সদৃশ পদ হচ্ছে চল এবং তার পাওয়ার, চল এবং তার পাওয়ার যদি একই থাকে তাহলে ওগুলোকে আমরা সদৃশ পদ বলবো। এখানে x আছে, এখানেও x আছে, কিন্তু এখানেও x আছে। এটাতে x এর পাওয়ার হচ্ছে 2, এটাতে x এর পাওয়ার 2, এটাতে x এর পাওয়ার হচ্ছে কিছু নেই মানে হচ্ছে 1। তা আমি দেখছি এই দুটার পাওয়ার হচ্ছে 2 কিন্তু এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা এই দুইটার সঙ্গে এটা একই নয়। চল x থাকতে পারে কিন্তু এটা সদৃশ পদ নয়, তাহলে সদৃশ পদ হচ্ছে এই দুইটা, তাহলে আমরা এই দুইটার যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগ করার সময় আমরা কোনটার যোগ বিয়োগ করে নেব? সহগটার। সহগ কোনটা? যেটা হচ্ছে সামনে থাকে। যেমন এর সামনে কিছুই নেই, কিছু নেই মানে কত হচ্ছে 1, আমাকে 1 ধরে নিতে হবে। তাহলে এটা প্লাস, এখানে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস। একটা x স্কয়ার আর একটা x স্কয়ার কয়টা হবে? দুইটা। প্লাস মানে হচ্ছে যোগ করা, তাহলে আমাকে যোগ করতে হবে। একটা x স্কয়ার আর একটা x স্কয়ার হচ্ছে 2x স্কয়ার। এই যে যোগ বিয়োগ করে লিখলাম। বড়টার সামনে যা চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসাতে হবে। তো দুইটাই একই আছে, তো এখানে দুইটার একই যে কোনো একটা চিহ্ন বসালেই হয়ে গেল। বাকি কোনটা আছে এখন? 2x, 2x লিখবো। তারপরে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে আমি এই দুটোর বিয়োগ করব। তাহলে 313 থেকে 1 গেলে কত থাকবে? 312। তাহলে হচ্ছে বড়টার সামনে কোনটা চিহ্ন? বড় হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 312 সমান সমান হচ্ছে 0। এখানে দেখছি প্রত্যেকটাতে 2 একই আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি এখানেও 2 পাবো, 2 ছাড়া অন্য সংখ্যা আছে কিন্তু 2 আছে এর মধ্যে। তাহলে যেহেতু প্রত্যেকটাতেই 2 একই আছে তাহলে এখান থেকে 2 কমন যাবে। তাহলে 2 কমন নিয়ে নেই, ব্র্যাকেট শুরু করি, ব্র্যাকেট শুরু মানে এখানে ইনটু বোঝাবে। এখান থেকে 2 কমন চলে গেলে বাকি থাকছে হচ্ছে x স্কয়ার, তারপর প্লাস চিহ্ন। এখান থেকে 2 কমন চলে গেছে তো বাকি থাকছে হচ্ছে x মাইনাস। এখান থেকে যদি 2 আমি কমন নিয়ে নেই মানে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করেও আমি করতে পারি, অথবা এখানে 2 এর পরে যেহেতু ব্র্যাকেট শুরু তার মানে 2 কে কত দিয়ে গুণ করলে 312 আসবে সেভাবেও আমি লিখতে পারি। তাহলে কত আসবে? 156 সমান সমান 0। আমি এটা 2 কে কত দিয়ে গুণ করলে 156 মানে 2 দিয়ে ভাগ করলেই চলে আসবে, অথবা আমি 312 কে উৎপাদকে বিশ্লেষণ করেও আমি এটা লিখতে পারি। এবার দুইটা এদিকে ইনটু চিহ্ন আছে, তাহলে দুইটাকে যদি আমি পক্ষান্তর করে দেই কি হবে? ভাগ হবে। তাহলে ভাগ হলে এরকম দাঁড়াচ্ছে 0 বাই কত আসবে? 2 আসবে। তাহলে কোন সংখ্যা দিয়ে যদি আমি শূন্যকে ভাগ করি ভাগফল সর্বদা কত হয়? 0 হয়। তাহলে ইজ ইকুয়াল টু কত আসবে? 0 আসবে। তাহলে আমরা একবারই 0 লিখতে পারি। তাহলে বা x স্কয়ার প্লাস x মাইনাস 156 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। 6 এর দাগের অঙ্কগুলোতেও যে বিবৃতিগুলো দেওয়া থাকবে সেই বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। তো 6 এর দাগের প্রথম অঙ্কটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। একটা আয়তাকার ক্ষেত্র আছে, তার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমরা যদি একটা ছবি করে নেই তাহলে দেখতে পাচ্ছি, ধরে নিলাম এটা একটা আয়তাকার ক্ষেত্র, এটি একটা হচ্ছে আয়তাকার ক্ষেত্র। তো আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আছে, এই একটা কর্ণ হবে, এই একটা কর্ণ হবে। আয়তাকার ক্ষেত্রে দুটো কর্ণ পাই আমরা। তো এই যে কর্ণটা, এই কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 15 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। শুধু এতটুকু দেওয়া আছে। আর কি বলেছে? বলেছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, মানে দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 3 মিটার বেশি হবে। তার মানে প্রস্থটা যা হবে দৈর্ঘ্যটা তার থেকে 3 মিটার বেশি হবে। তাহলে প্রস্থটা আমরা জানি না, প্রস্থটা বলেছে যা হবে দৈর্ঘ্যটা তার থেকে আরো 3 বেশি হবে। তাহলে আমরা প্রস্থটাকে ধরে নেই, তাহলে প্রস্থটাকে আমরা কি ধরে নেই? ধরে নিলাম হচ্ছে x মিটার। প্রস্থটাকে আমরা x মিটার ধরে নেই।
ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে এর প্রস্থটা হচ্ছে x, এবার বলেছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তার মানে দৈর্ঘ্যটা যা আছে সেটা প্রস্থর থেকে আরো 3 মিটার বেশি হবে। তাহলে প্রস্থটা তাহলে দৈর্ঘ্যটা কি হবে? প্রস্থ তো যা আছে তাই থাকবে, তার সঙ্গে আরো 3 যোগ করতে হবে। তাহলে সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান প্রস্থ কত ছিল x, তার থেকে 3 বেশি হবে, তাহলে হচ্ছে +3 মিটার। তাহলে এটা হচ্ছে x +3 মিটার আমরা পাচ্ছি। তাহলে আমরা এই আয়তাকার যে জায়গাটা আছে, এই আয়তাকার জায়গাটাতে আমরা দৈর্ঘ্য পাচ্ছি, প্রস্থ পাচ্ছি, আর এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে যেহেতু আমরা দৈর্ঘ্য জানি এবং প্রস্থ জানি, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে হচ্ছে রুট দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে x + 3, তাহলে হচ্ছে x + 3 তার হোল স্কয়ার, এই যে দৈর্ঘ্য লেখে তার স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। প্রস্থ কত আমার এখানে? প্রস্থটা হচ্ছে x, তাহলে এই x লিখে তার হচ্ছে স্কয়ার সমান সমান রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা কিসের সূত্র? আয়তক্ষেত্রের কর্ণের সূত্র। তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত আছে আবার? 15, তাহলে হচ্ছে 15। বা দিয়ে নেই, বাম পাশে রুট আছে, এই রুটটাকে যদি আমি পক্ষান্তর করে দেই, অর্থাৎ যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে এই রুটটা ডান দিকে গেলে স্কয়ার হবে। তাহলে দাঁড়াচ্ছে x + 3 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার সমান সমান 15 লিখে তার স্কয়ার। এই যে রুটটা উঠে গেল, এটা ডান দিকে চলে গেলে স্কয়ার হলো। বা দেই, এবার আমরা এটার স্কয়ার আছে মানে এটাকে আমরা দুইবার গুণ করে লিখতে পারি, অথবা এখানে a + b তার হোল স্কয়ারের সূত্রও আমরা লিখতে পারি। তাহলে a + b তার হোল স্কয়ারের সূত্র কত? a + b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এই সূত্র হচ্ছে প্রথমে আছে স্কয়ার, a কত? আমি কোনটাকে a ধরেছি, a হচ্ছে x, a লেখে স্কয়ার প্লাস তারপর কি আছে 2ab, সূত্রে 2 ইনটু a, আমার এখানে a কত? a আমি এটাকে ধরেছি, তাহলে হচ্ছে a ইনটু b, b এর জায়গায় কত আছে এখানে? 3, তাহলে 3 প্লাস সূত্রের শেষে কি আছে? b স্কয়ার, আমি এখানে b কোনটাকে ধরেছি? 3 লিখে তার স্কয়ার। তাহলে এটা সূত্র এটা লিখলাম, বাকি কি আছে আমার? প্লাস x স্কয়ার সমান সমান এদিকে কি আছে? 15 এর স্কয়ার, তার মানে 15 সংখ্যাটা কয়বার গুণ হবে? 2 বার গুণ। তাহলে 15, এই যে 15 সংখ্যাটা 2 বার লিখে আমরা গুণ করব। তো 15 2 বার গুণ করলে আসে হচ্ছে 225। বাদেই, তাহলে x স্কয়ার, এবার এই তিনটা এখানে গুণ আছে, তাহলে এই তিনটাকে গুণ করে নেব। 3 দুগুণ 6, 6 এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 6x, প্লাস আছে প্লাস 6x প্লাস 3 এর স্কয়ার মানে 3 2 বার গুণ, 3 2 বার গুণ করলে 3 3 হচ্ছে 9, তারপরে বাকি হচ্ছে প্লাস x স্কয়ার, এটা প্লাস আছে 225টা, ডান দিকে প্লাস আছে, পক্ষান্তর করে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 225 সমান সমান হচ্ছে কিছু নেই মানে হচ্ছে 0। বাদে এবারে আমরা সদৃশ পদগুলোর যোগ বিয়োগ করে নেব। x স্কয়ার, x লিখে তারপর 2 আছে, এখানে একটা x লিখে তারপর 2 আছে, তাহলে এই দুটো হচ্ছে সদৃশ পদ। তাহলে এই দুটোর আমরা যোগ বিয়োগ করে নেব। এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস মানে হচ্ছে যোগ করা। তো সামনে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে একটা x স্কয়ার আর একটা x স্কয়ার হচ্ছে 2x স্কয়ার। তারপরে 6x, x এর পর 1, এরকম আর কোনো পদ এখানে নেই, তাহলে এটা যা আছে তাই, প্লাস 6x, আর বাকি কোনটা আছে? 9 আর 225, এই দুটো যোগ বিয়োগ যাবে,
এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে আমরা বিয়োগ করব। 225 থেকে 9 গেলে 216, 216 লিখবো ঠিকই, কিন্তু এই দুইটার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে 225, সামনে মাইনাস, তো আমাকে মাইনাস চিহ্ন দিতে হবে। 216 সমান সমান 0। এবার আমরা এখানে দেখছি যে হচ্ছে প্রত্যেকটাতেই কিন্তু 2 আছে, এখানে 2 আছে, এখানে 6 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 3 দুগুণ 6, তার মানে 3 আর 2 পাচ্ছি। এটাকে যদি ভাঙি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানেও 2 আসবে, তার মানে দেখা যাচ্ছে প্রত্যেকটাতেই 2 আছে, তাহলে এখান থেকে 2 কমন যাবে। বাদি নেই, তাহলে 2 কমন, 2 কমন, এখান থেকে 2 চলে গেলে বাকি থাকছে হচ্ছে x স্কয়ার, প্লাস চিহ্ন প্লাস, এখান থেকে 2 কমন চলে গেছে, তাহলে বাকি কত থাকছে আর 3, তাহলে হচ্ছে 3x, মাইনাস চিহ্ন মাইনাস, এটার থেকে 2 কমন চলে গেছে, তাহলে বাকি কত থাকছে? তাহলে আমি যদি এটাকে ভাঙাই বা আমি উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারি 216, এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি কত আসবে? 108, আবার 2 দিয়ে যাবে 54, আবার 2 দিয়ে যাবে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে দিলে 3 আসে। তো তার মধ্যে আমি যদি একটা 2 কমন নিয়ে নেই, তো বাকি কোনগুলো থাকছে? এগুলো, এগুলো সবগুলো গুণ করলে এখানে আসবে, তাহলে কত আসছে? গুণ করলে আসবে হচ্ছে 108 সমান সমান 0। এই দুইটা এদিকে গুণ চিহ্ন আছে, এই দুইটাকে যদি আমি পক্ষান্তর করে দেই তাহলে কি হবে? ভাগ হবে, তার মানে 0 বাই কত আসবে? 2। তাহলে কোন সংখ্যা দিয়ে যদি শূন্যকে ভাগ করা হয় ভাগফল সর্বদা কত আসে? 0 আসে। তাহলে আমরা একবারই লিখতে পারি x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্কে বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। কতগুলো চিনি কিনেছে সেটা তো নেই, শুধু বলেছে কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। মানে 80 টাকায় তিনি কয়েক কিগ্রা চিনি ক্রয় করেন, কিন্তু কতগুলো চিনি কিনে সেটা দেওয়া নেই। তাহলে আমরা ধরে নেব তিনি কতগুলো চিনি ক্রয় করলেন। ধরি ব্যক্তিটি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে আমরা ধরে নিলাম, কি ধরে নিলাম? ব্যক্তিটি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করলেন, তার মানে x কিগ্রা চিনির দাম হচ্ছে 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত সেটা বের করে নেই আগে। তাহলে আমরা লিখতে পারি x কিগ্রা চিনির ক্রয় মূল্য 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য কত বের হয় সেটা বের করে নেই। তাহলে কি হবে? 80 বাই কত হবে? x টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম হচ্ছে এত টাকা। এবার বলেছে যদি ওই টাকায়, বলেছে ওই টাকায়, ওই টাকা মানে ব্যক্তিটা কত টাকা চিনি কিনেছিল? 80 টাকা। তাহলে ওই 80 টাকারই ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন। কত কিগ্রা চিনি বেশি পাওয়ার কথা বলা হচ্ছে? 4 কিগ্রা। আগে চিনি কতগুলো নেওয়া হয়েছিল? x কিগ্রা। এবার তার থেকে আরো 4 কিগ্রা বেশি, তার মানে x এর সঙ্গে কত যোগ হবে? 4 যোগ। তাহলে 80 টাকাতেই তিনি এখন চিনি পাচ্ছেন x এর সঙ্গে আরো 4 যোগ, তার মানে x প্লাস 4 কিগ্রা। তবে তার তাহলে কিগ্রা প্রতি চিনির দাম তখন তার 1 টাকা কম হতো। তাহলে এখন 80 টাকাতে তাহলে চিনি পাচ্ছেন কতগুলো? আগে পেয়েছিল x কিগ্রা, এখন তার থেকে আরো 4 কিগ্রা বেশি পাবে, তাহলে x প্লাস 4 কিগ্রা হবে। আবার আগে চিনি কিনেছিল x কিগ্রা, তার সঙ্গে এখন আরো 4 কিগ্রা বেশি হবে, তাহলে 4 যোগ হবে। x প্লাস 4 কিগ্রা চিনির ক্রয় মূল্য কত টাকায়? ওই টাকাতেই কিনেছে, ওই টাকা মানে কত টাকা? 80 টাকা। 80 টাকা। তাহলে এখন 1 কিগ্রা চিনির দাম কত? 1 কিগ্রা চিনির দাম তাহলে 80 বাই x প্লাস 4 টাকা।
তাহলে আগে 1 কেজি চিনির দাম ছিল এত টাকা, আর এখন 1 কেজি চিনির দাম হচ্ছে এত টাকা। তাহলে বলেছে যদি তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন, তাহলে 4 কেজি চিনি বেশি পেলে তার দাম হচ্ছে এই টাকাটা। যদি তিনি 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি মানে কেজি প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। মানে যখনই তিনি 4 কেজি চিনি বেশি পাবেন তখন তার কেজি প্রতি 1 টাকা দাম কম হতো। কেজি প্রতি মানে হচ্ছে 1 কেজির দাম 1 টাকা কম হতো। তাহলে আগে চিনির দাম যা ছিল এখানে 4 কেজি বেশি পাচ্ছে, তার মানে এক্ষেত্রে তাহলে চিনির দামটা কেজি প্রতি কত কম হচ্ছে? 1 টাকা। তাহলে এই দামটার থেকে এখানে 1 কেজি চিনির যা দাম হবে এখানে 1 কেজি চিনির দাম তার থেকে আরো কম। তাহলে এই দামটার থেকে এই দামটা যদি আমি বিয়োগ করে নিই তাহলে কত টাকা কম হচ্ছে? 1 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে তাহলে এই দামটা এইখানে 1 কিগ্রা চিনির দাম হচ্ছে 80/x মাইনাস পরে 1 কিগ্রা চিনির দাম 80/x + 4। তাহলে এই দামটার থেকে যদি এই দামটা বিয়োগ করি তাহলে কত টাকা থাকছে? 1 টাকা। তাহলে সেটা 1 টাকা হবে। বা দিয়ে নেই, এই দুটাকে লসাগু করলে দুটোই আসবে। তাহলে x * x + 4 হর দিয়ে এই লসাগু যেটা বের হয়েছে সেটাকে আমরা ভাগ করব, আর ভাগফল যেটা আসবে সেটার সঙ্গে উপরেরটা গুণ করে এখানে লিখতে হবে। তো x দিয়ে যদি এটাকে ভাগ করি, ভাগ করলে ভাগফল কত? x এর সঙ্গে এটা একই আছে, তাহলে এটা বাদ চলে যাবে, তাহলে বাকি থাকছে x + 4। তাহলে x + 4 টা হচ্ছে ভাগফল, এই ভাগফলটার সঙ্গে লবটা গুণ, লব কত হচ্ছে 80, তাহলে 80 দিয়ে এটাকে আমরা গুণ করব। তাহলে 80 দিয়ে x কে গুণ করলে 80x প্লাস চিহ্ন, 80 দিয়ে 4 কে গুণ 4 × 8 = 32, তাহলে কত হচ্ছে? 320, মাঝখানে মাইনাস চিহ্ন। এবার হর এটা আছে, এটা দিয়ে এটাকে যদি আমি ভাগ করি তাহলে এটার সঙ্গে এটা একই আছে, তাহলে এটা বাদ চলে যাবে, ভাগফল আমার দাঁড়াচ্ছে কত? x। তাহলে x দিয়ে 80 কে গুণ করলে 80x সমান সমান কত আছে? 1। তাহলে প্লাস 80x মাইনাস 80x কাটা যাবে, তাহলে বাদেই, তাহলে কাটা যাওয়ার পরে উপরে কত আছে? 320, নিচে x এর পরে ব্র্যাকেট শুরু মানে এখানে ইনটু, তাহলে নিচেটা গুণ করে দেই, x দিয়ে x কে গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস x দিয়ে 4 কে গুণ করলে হচ্ছে 4x সমান সমান 1। এবারে এটাকে আমরা বজ্র গুণ করে দেব, এটাকে আমরা বজ্র গুণ করে দেব। তাহলে এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তো 1 দিয়ে যদি আমি এটাকে গুণ করি আবার 1 দিয়ে এটাকে গুণ করি ওই একই দাঁড়াবে, তাহলে এটার সঙ্গে উপরের 1 গুণ, তাহলে এটা দিয়ে 1 কে গুণ করলে ওইটাই আসবে, x স্কয়ার প্লাস 4x সমান সমান। এবার 320 এর সঙ্গে 1 গুণ, তাহলে 320 দিয়ে 1 কে গুণ করলে 320। এবার সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, বাদেই, তাহলে বাম পাশে আমার অলরেডি আছেই হচ্ছে x স্কয়ার প্লাস 4x, 320টা ডান দিকে প্লাস আছে, পক্ষান্তর করে দিলে মাইনাস 320 সমান সমান ডান দিকে আর কিছু নেই মানে হচ্ছে 0। এটি দ্বিঘাত সমীকরণ। চল একটাই আছে, এক চল, চলের সর্বোচ্চ ঘাত 2, তার মানে কি দ্বিঘাত। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে গঠন করলাম এটা। পরের অঙ্কে বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো দেখছি দুইটা স্টেশন আছে যাদের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। ধরে নেই এই একটা স্টেশন, এটার নাম দিয়ে দিলাম এ, একটা নামে স্টেশন আছে, এখানে একটা স্টেশন হচ্ছে বি। একটা স্টেশনের নাম এ, একটা স্টেশনের নাম হচ্ছে বি। এই দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। দূরত্ব দেওয়া আছে হচ্ছে 300 কিমি। এবারে বলেছে যে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে, ধরে দিলাম এ স্টেশন থেকে, সমবেগে মানে সমান স্পিডে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। এখান থেকে সমবেগে সে দ্বিতীয় স্টেশন মানে সমান স্পিডে, না কখনো স্পিডটা বাড়বে না কখনো কমবে, অর্থাৎ সমবেগে সে এ স্টেশন থেকে বি স্টেশনে গেল ধরে নিলাম।
ট্রেনটির গতিবেগ ঘন্টায় যদি 5 কিমি বেশি, মানে প্রথমে সে যে স্পিডে গেল তার থেকে তার গতিবেগটা যদি ঘন্টায় আরো 5 কিমি বেশি হয়, তবে এই দ্বিতীয় স্টেশনটাতে যেতে, মানে বি স্টেশনে যেতে, এখান থেকে বি তে যেতে, তাহলে তার আরো 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ আমাকে গঠন করতে হবে। তাহলে প্রথমেই ট্রেনটার গতিবেগ কত ছিল সেটা আমরা জানি না, তাহলে সেটাকে আমরা ধরে নেই। ধরি প্রথম ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা। তার মানে প্রথমে ট্রেনটা যে এ স্টেশন থেকে বি স্টেশনে গেল, অর্থাৎ তখন তার গতিবেগ আমরা ধরে নিলাম কত, x কিমি পার ঘন্টা, অর্থাৎ ট্রেনটা 1 ঘন্টায় x কিমি যাবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যখন সে এ স্টেশন থেকে বি স্টেশনে যাবে, তখন তার গতিবেগটা ঘন্টায় কত কিমি বেশি ছিল, 5 কিমি। তাহলে তখন তার গতিবেগটা কত হবে, প্রথমে ছিল x, পরে আরো 5 বাড়বে, তাহলে x এর সঙ্গে 5টা কি হবে, যোগ হবে। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ সমান সমান, আগে গতিবেগ কত ছিল x, তার থেকে আরো 5 বাড়বে, তাহলে ওর সঙ্গে 5 কি হবে, যোগ হবে, তাহলে x প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে প্রথম ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ ছিল x, এটা আমরা ধরে নিয়েছি, আর দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ দাঁড়ালো x প্লাস 5 কিমি পার ঘন্টা। এবারে আমি দুইটা ক্ষেত্রে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই আমি গতিবেগ বের করেছি। গতিবেগ মানে হচ্ছে স্পিডটা, যেটাকে আমরা বলি, এবং দূরত্ব দেওয়া আছে। এখান থেকে এখানে দূরত্ব কত দেওয়া আছে আমার, 300 কিমি। এই যে 300 কিমি দূরত্ব দেওয়া আছে। তাহলে গতিবেগ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তাহলে কি বলেছে, 2 ঘন্টা সময় কম লাগতো, তার মানে সময়টা দেওয়া আছে। তাহলে সময়ের সূত্র আমরা জানি, গতিবেগ, দূরত্ব এবং সময়, এই তিনটা জিনিসের থেকে আমরা 3টা সূত্র জানি। কি সূত্র, আমি সূত্রটাকে দেখাচ্ছি। তাহলে এখানে আমাকে সময় লাগবে, তো সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এখান থেকে আমরা দূরত্ব বের করতে পারি, আবার গতিবেগও বের করতে পারি। তো এখানে আমাকে লাগছে সময়, তো আমার দূরত্ব দেওয়া আছে 300 কিমি, গতিবেগ দেওয়া আছে, তাহলে কি বের করব, সময় বের করব। তাহলে প্রথম ক্ষেত্রে কত সময় লাগবে আর দ্বিতীয় ক্ষেত্রে কত সময় লাগবে। তাহলে প্রথম ক্ষেত্রে ট্রেনটির সময় লাগে সমান সমান, সময়ের সূত্র কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত, ট্রেনটা কত দূর গেল, কত দূর যেতে হবে ট্রেনটাকে, 300 কিমি। তাহলে 300 বাই গতিবেগ, প্রথমে ট্রেনটার গতিবেগ কত ছিল, x, তাহলে হচ্ছে x ঘন্টা। তাহলে প্রথমে ট্রেনটার সময় লাগছে এটা। এখন দ্বিতীয় ক্ষেত্রে বের করি। দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির সময় লাগে, সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত দূর যাবে, ওই 300 কিমি যেতে হবে তাকে, তাহলে 300 বাই গতিবেগ। দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ হচ্ছে x প্লাস 5 ঘন্টা। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের সময়, এটা দ্বিতীয় ক্ষেত্রের সময়। এবারে একটু কথা বলে নেই, যে যখন কোনো গাড়ির গতিবেগটা বেশি হয়, যখন কোনো গাড়ির, ধরে নিলাম আমি এই এ স্থান থেকে বি স্থানে আমাকে যেতে হবে, এবারে আমি একটা যদি নির্দিষ্ট স্পিডে যাই, তাহলে এখান থেকে আমাকে এই বি বিন্দু পর্যন্ত যেতে যতটা সময় লাগবে, এবার আমার স্পিডটাকে যদি আমি বাড়িয়ে দেই, মানে গতিবেগটাকে যদি বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আমার সময়টা কম লাগবে। আবার গতিবেগটাকে যদি আমি কমিয়ে দেই, তাহলে কিন্তু আমার সময়টা বেশি লাগবে। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু গতিবেগটা বেশি ছিল, তাহলে সময়টা কি লাগছে, কম লাগবে। আর প্রথম ক্ষেত্রে কিন্তু গতিবেগটা কম আছে দ্বিতীয় ক্ষেত্রের তুলনায়, তাহলে প্রথম ক্ষেত্রে সময়টা কি লাগবে, বেশি লাগবে। তাহলে এটা হচ্ছে বেশি সময়, এটা হচ্ছে কি সময়, কম সময়। তাহলে বেশি সময়টার থেকে যদি আমি কম সময়টা বাদ দেই, অর্থাৎ প্রথম ক্ষেত্রের সময়টার থেকে আমি যদি দ্বিতীয় ক্ষেত্রের সময়টা বাদ দেই, তাহলে কতক্ষণ তার ট্রেনটির কম লেগেছে, 2 ঘন্টা কম লেগেছে। তাহলে এটার থেকে এটা যদি আমি বিয়োগ করি, তাহলে কত পাবো, 2 ঘন্টা পাবো। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে
তাহলে 300/x মাইনাস 300/x + 5 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 2 ঘন্টা পাচ্ছি। ইজ ইকুয়াল টু হচ্ছে 2। বাদেই এগুলো লসাগু করে নেব, দুটোই আসবে x × x + 5। হর দিয়ে লসাগুটাকে ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ, তো x দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল কত? এটার সঙ্গে এটা একই, তাহলে এটা বাদ যাবে, বাকি থাকছে এটা ভাগফল। এটার সঙ্গে 300 গুণ, তাহলে 300 দিয়ে গুণ করে দেই। 300x প্লাস 300 দিয়ে 5 কে গুণ করলে হচ্ছে 1500 মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল এটা বাদ যাবে, তাহলে বাকি হচ্ছে x, তাহলে x টা ভাগফল। x এর সঙ্গে 300 গুণ 300x সমান সমান হচ্ছে 2 প্লাস 300x মাইনাস 300x কাটা যাবে, তাহলে বাদেই বাকি দাঁড়াচ্ছে হলো 1500। নিচে x এর পরে ব্রেকেট শুরু মানে ইনটু, তাহলে x দিয়ে গুণ করে দেই, x দিয়ে x কে গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস x দিয়ে 5 কে গুণ করলে হচ্ছে 5x সমান সমান হচ্ছে 2। এই যে 2 সংখ্যাটা, দুইটা কিন্তু উপরে, এর নিচে কিছু নেই, মানে হচ্ছে মনে মনে আমরা 1 ধরে নিতে পারি। এখন এই অঙ্কটা আমরা সমাধানের মতো করছি, তাহলে আমরা একটু কাটাকাটি করতে পারি, উপরে উপরে বা নিচে নিচে বা উপর নিচ কাটাকাটি যাবে। তাহলে আমরা 2 দিয়ে 1500 কে কাটতে পারি, তাহলে 2 দিয়ে 1500 কে কাটলে হচ্ছে 750। তাহলে এখন আমরা বজ্রগুণ করে নেব, বা দিয়ে নেই। তাহলে এই x² + 5x এর সঙ্গে এদিকের উপরেরটা গুণ, তো এখানে তো 2 ছিল, 2টা তো কাটা গেছে, তাহলে বাকি এখানে কিছু নেই, নেই মানে কত? 1। তাহলে 1 দিয়ে এটাকে গুণ করা মানে এটাই আসবে, x² + 5x সমান সমান এদিকে 1500 ছিল, সেটা কাটা গেছে, সেটা কেটে কত এসেছে? 750। তাহলে 750 এর সঙ্গে কত গুণ? 1 গুণ, তো 1 দিয়ে গুণ করা মানে ওটাই আসবে। বাম পাশে নিয়ে আসি ওটাকে এখন, তাহলে হচ্ছে x² + 5x প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস 750 সমান সমান হচ্ছে 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্কে বলেছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। বলেছে ব্যক্তিটা একটা ঘড়ি ক্রয় করেছে, কত টাকায় কিনেছে সেটা দেওয়া নেই, শুধু বলেছে ঘড়িটি ক্রয় করে 336 টাকায় সে বিক্রি করেছে। তাহলে কত টাকায় ঘড়িটা কিনেছে আমরা সেটা আগে ধরে নেই। তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, এটা আমরা ধরে নিলাম। ধরি তিনি ঘড়িটি x টাকায় কিনেছেন, এবার ওই ঘড়িটাই বিক্রি করেছে কত টাকায়? 336 টাকায়। ঘড়িটা কিনেছে x টাকায়, বিক্রি করেছে 336 টাকায়, তাহলে ঘড়িটিতে অবশ্যই লাভ হবে। কেন লাভ হবে? কারণ এখানে বলেছে তার লাভ হলো, তার মানে আমরা লস ধরতে পারবো না, অর্থাৎ ক্ষতি ধরতে পারবো না। তাহলে ঘড়িটিতে তার লাভ হয়েছে, তাহলে ঘড়িটা কিনেছে x টাকায়, 336 টাকায় বিক্রি করেছে, তার মানে ঘড়িটাতে তার লাভ হয়। তাহলে কত টাকা লাভ হয় আগে সেটা বের করে নেই। সুতরাং ঘড়িটিতে লাভ হয় সমান সমান, লাভের একটা সূত্র আছে। লাভের সূত্রটা কি? লাভের সূত্রটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যটা বাদ দেই তাহলে আমি লাভ পাবো। কি পাবো? লাভ পাবো। তো আমার বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করেছি ঘড়িটা? 336। তাহলে 336 বিয়োগ ক্রয় মূল্য, আমি ঘড়িটা কিনেছি কত টাকায়? x টাকায়, তাহলে বিয়োগ হচ্ছে x টাকা। তাহলে এটা হচ্ছে আমার লাভ, তাহলে ঘড়িটিতে আমি এই টাকাটা লাভ করি। এবারে ওখানে কি বলেছে যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, তা আমি কিনেছি কত টাকায়? x টাকায়, তাহলে x টাকাটা আমার হচ্ছে ক্রয় মূল্য। তিনি যত টাকায় কিনেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। শতকরা মানে 100 টাকায় তার তত টাকাই লাভ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে
শতকরা তার তত টাকা লাভ হয়েছে, তার ক্রয় মূল্য কত ছিল এক্স, তাহলে এক্স এর শতকরা তত টাকায় লাভ হয়েছে, তাহলে এক্স এর x%, এটা তাহলে কি হবে লাভ হবে, সমান সমান লাভ আবার কত হয়েছে আমার 336 বিয়োগ হচ্ছে এক্স, তাহলে বা দিয়ে নেই, তাহলে হচ্ছে এক্স এর মানে হচ্ছে গুণ চিহ্ন, x%, এটা হচ্ছে শতকরার গাণিতিক প্রতীক চিহ্ন, তো এটাকে আমরা লিখতে পারি x/100 সমান সমান, এটাকে ব্র্যাকেটটা তুলে দেই, তার মানে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস 336 প্লাসে মাইনাসে মাইনাস এক্স, এটা কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ করে দেবো, নিচে নিচে গুণ, এক্স আর এক্স গুণ করলে হচ্ছে x²/100 ইজ ইকুয়াল টু 336 মাইনাস এক্স। এবারে বজ্র গুণ করে নেব, এটা টোটালটাই উপরে, এর নিচে কিছু নেই, মানে হচ্ছে আমরা মনে মনে 1 ধরে নিতে পারি, তাহলে x² এর সঙ্গে কত গুণ হবে 1 গুণ, তাই x² কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে x² সমান সমান 100 দিয়ে এটাকে গুণ, এখানে কতগুলো সংখ্যা থাকে থাক সবগুলোকেই গুণ হবে, তাহলে 100 দিয়ে আগে এটাকে গুণ, তাহলে হচ্ছে 33600, এবারে 100 এর সঙ্গে x গুণ, তাহলে কত হচ্ছে -100x, এবার সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, অর্থাৎ পক্ষান্তর করে দেবো আমরা, তাহলে হচ্ছে x², একটু সাজিয়ে লিখবো পক্ষান্তর করলে, এটাকে আগে পক্ষান্তর করে নেই, এটা মাইনাস আছে, পক্ষান্তর করলে হবে প্লাস 100x, এটা প্লাস আছে, পক্ষান্তর করলে হচ্ছে মাইনাস 33600 সমান সমান কিছু নেই, মানে হচ্ছে 0, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্কে বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তো এখানে দুটো জিনিস, একটা স্রোতের অনুকূলে, আর যখন উল্টো দিকে আসবে তখন সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। একটি চিত্রের সাহায্যে দেখাচ্ছি অনুকূল এবং প্রতিকূলটা। ধরে নিলাম এই দিক থেকে জলের প্রবাহ ঘটছে, ধরে নিলাম বাম পাশ থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে জলের প্রবাহ হচ্ছে। তো এবারে রতন মাঝি এখানে যদি একটি নৌকো চালায়, তো স্রোতটা এদিক বাম পাশ থেকে ডান দিকে যাচ্ছে। তো রতন মাঝি যদি নৌকো নিয়ে এই যেদিকে জলের স্রোতটা বয়ে যাচ্ছে যদি সেই দিকেই যায়, তাহলে সেটা হচ্ছে অনুকূলে, এবং যদি সে নৌকো নিয়ে স্রোতের উল্টো দিকে আসে তাহলে সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। তাহলে ওখানে বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, এই যে জলটা যে প্রবাহিত হচ্ছে সেই স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 2 কিমি, এটা দেওয়া আছে। রতন মাঝি স্রোতের অনুকূলে, যেদিকে স্রোতটা বয়ে যাচ্ছে সেই দিকেই সে 21 কিমি গিয়ে, কত কিমি গেছে 21 কিমি, ধরে নিলাম এখান থেকে, এদের রতন মাঝি এখান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে সে 21 কিমি ধরে নিলাম এই পর্যন্ত এসেছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে 21 কিমি, এখান থেকে সে এই পর্যন্ত যায়, এই 21 কিমি গিয়ে ফিরে আসতে, তার মানে সে গেল কত কিমি 21 কিমি, তাহলে তাকে 21 কিমি ফিরে আসতে হবে, তাহলে 21 কিমি গিয়ে 21 কিমি ফিরে আসতে তাহলে তার মোট 10 ঘন্টা সময় লেগেছে, অর্থাৎ যাওয়া এবং আসাতে তার 10 ঘন্টা সময় লেগেছে। তাহলে এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। তাহলে যেহেতু স্রোতের বেগটা আছে তাহলে নৌকোর কিন্তু কোনো গতিবেগ দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেই স্থির জলে নৌকোর গতিবেগটা কত, ধরি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা, এটা আমরা ধরে নিলাম স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। এবার দেখো যখন নৌকাটা স্রোতের অনুকূলে যাবে, তখন হচ্ছে নৌকার বেগ তো থাকছেই, নৌকার গতিবেগটা তো থাকছেই, তার সঙ্গে তাকে কিন্তু স্রোতটা সাহায্য করছে, সাহায্য করছে। তাহলে স্রোতের অনুকূলে যখন যাবে তখন নৌকার বেগ এবং স্রোতের বেগ প্লাস হবে,
আবার যখন সে প্রতিকূলে আসবে তখন স্রোতের বেগটা বাধা দেবে, তখন সেটা মাইনাস হবে। তাহলে লিখি স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ সমান সমান, তো নৌকার স্থির জলটা যখন ছিল তখন নৌকার গতিবেগ কত ছিল, এক্স। এবার নদীটা যদি স্রোত থাকে তাহলে সেখানে স্রোতটা কাজ করবে, তো স্রোতের বেগ কত দেওয়া আছে, 2, তাহলে তার সঙ্গে 2 কি হবে, যোগ হবে, তাহলে কিমি পার ঘন্টা। তাহলে যদি রতনবাজি স্রোতের অনুকূলে যায় তাহলে তখন তার গতিবেগটা হচ্ছে x+2 কিমি পার ঘন্টা। এবার যদি উল্টো দিকে আসে, যদি স্রোতের প্রতিকূলে আসে তাহলে স্রোতটা বাধা দেবে, তখন সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে স্রোতের বেগটা। স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ সমান সমান, নৌকার গতিবেগ হচ্ছে x, তার থেকে স্রোতের বেগটা এখন মাইনাস হয়ে যাবে, তাহলে -2 কিমি পার ঘন্টা। তাহলে এটা হচ্ছে স্রোতের অনুকূলে, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে, দুইটারই গতিবেগ বের করলাম আমরা। এবারে এই এখান থেকে রতনবাজি যায় কত দূর, আমার দেওয়া হচ্ছে 21 কিমি, গিয়ে আবার ফিরে আসে। তাহলে গতিবেগ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তাহলে আমরা কি বের করতে পারি, সময় বের করতে পারি। সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে কিসের সূত্র, সময়ের সূত্র। তাহলে আমরা এখন সময় বের করি। স্রোতের অনুকূলে যেতে কতটা সময় লেগেছে, আর প্রতিকূলে ফিরে আসতে, প্রতিকূলে যখন আসে তখন কতটা সময় লেগেছে। সুতরাং স্রোতের অনুকূলে যেতে সময় লাগে, সময়ের সূত্র কি, দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব রতনবাজি কত দূর যায়, 21 কিমি, তাহলে 21 বাই গতিবেগ, স্রোতের অনুকূলে গতিবেগ কত, x+2 এত ঘন্টা। এটা হচ্ছে স্রোতের অনুকূলে সময়। এখন আমরা স্রোতের প্রতিকূলে বের করব। স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে, সময়ের সূত্র দূরত্ব বাই গতিবেগ, কত দূর রতনবাজি কত দূর ফিরে আসবে, যত দূর যাবে তত দূরে, তো কত দূর গিয়েছে 21 কিমি, তাহলে ফিরেও আসবে কত কিমি, 21 কিমি, তাহলে 21 বাই হচ্ছে গতিবেগ, গতিবেগ কত, x-2 ঘন্টা। তাহলে এটা যাওয়ার সময়, এটা হচ্ছে ফিরে আসার সময়। তাহলে যাওয়া এবং আসা দুটো মিলে মোট রতনবাজির কতক্ষণ সময় লেগেছে, 10 ঘন্টা সময় লেগেছে। তাহলে এই যাওয়া আসার সময় যদি যোগ করি তাহলে সেটা কত পাবো, 10 পাবো। তাহলে লিখতে পারি প্রশ্নানুসারে যাওয়ার সময় হচ্ছে 21 বাই x+2 প্লাস ফিরে আসার সময় কত, 21 বাই x-2 সমান সমান কত, 10। লসাগু করে নেই হরগুলোর, দুটোই আসবে x+2, এটা হচ্ছে x-2। হর দিয়ে লসাগুটাকে ভাগফল দিয়ে উপরেটাকে গুণ, তো এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল কত হবে, x-2, এটার সঙ্গে 21 গুণ, তাহলে 21 দিয়ে এটাকে গুণ করে নেই, 21 দিয়ে গুণ করলে 21x মাইনাস 21 দুগুণ হচ্ছে 42, মাঝখানে প্লাস চিহ্ন। এবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা বাদ যাবে, বাকি হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে ভাগফল। এটার সঙ্গে 21 গুণ, তাহলে 21 দিয়ে এটাকে গুণ করে দেই, 21 দিয়ে গুণ করলে হচ্ছে 21x প্লাস 21 দুগুণ হচ্ছে 42 সমান সমান 10। -42 প্লাস 42 কাটা যাবে, বাদেই উপরে সদৃশ পদগুলোর যোগ বিয়োগ করে নেই। তাহলে এটা প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, তাহলে 21টা x আর 21টা x 42x। নিচে আমরা গুণ করতে পারি অথবা সূত্রের সাহায্যে করতে পারি। দেখো এটা আর এটা হচ্ছে একই, তাহলে এটাকে যদি আমরা a ধরে নেই তাহলে এটাও হবে a, আবার এটাকে যদি b ধরে নেই তাহলে এটা হচ্ছে b, তাহলে দাঁড়ায় a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কার সূত্র আসে, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কার সূত্র, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র।
তাহলে এখানে a স্কয়ার, a কোনটা ধরেছি x, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b কোনটা, b হচ্ছে 2, তাহলে 2 এর স্কয়ার কত আসবে 4, আমরা একবারই লিখতে পারি 4 is equal to 10। এখন এখানে বজ্র গুণ করে দেই, কিন্তু তার আগে একটু কাটাকাটি করে নেই, তাহলে ছোট হয়ে যাবে, এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 42 আর 10 কে আমরা 2 দিয়ে কাটতে পারি, 5 দুগুণ 10, 21 দুগুণ 42, তাহলে এখন বজ্র গুণ করে দেই, 5 এর সঙ্গে এটা গুণ, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করে দেই, 5 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 5x স্কয়ার মাইনাস 5 দিয়ে 4 কে গুণ করলে 4 5 হচ্ছে 20 সমান সমান, এবার 21x এর সঙ্গে কত গুণ 1 গুণ, তাহলে 21x এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 21x, পক্ষান্তর করে দেই, বাম পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে 5x স্কয়ার, এটাকে মাঝখানে দিয়ে দিই, আগে পক্ষান্তর করে নেই, প্লাস আছে পক্ষান্তর করে দিলে মাইনাস 21x, তারপরে মাইনাস 20 সমান সমান 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের অঙ্কে বলেছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। মানে বাগান পরিষ্কার করবে, বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের মানে মহিমের যে সময় লাগবে তার থেকে মজিদের আরো 3 ঘন্টা সময় বেশি লাগে, কিন্তু বলেছে আবার তারা দুইজনে যদি একসঙ্গে কাজ করে, তারা উভয়ই একসঙ্গে যদি কাজ করে তাহলে কাজটা 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে এখান থেকে সমীকরণ গঠন করতে হবে, তাহলে আমরা ধরে নেই মহিমের কত সময় লাগে কাজটি শেষ করতে সেটা বের করি, ধরি মহিম x ঘন্টায় কাজটি শেষ করে, মহিম x ঘন্টায় কাজটি শেষ করে, তাহলে মহিম যদি x ঘন্টা শেষ করে তাহলে মজিদের কতক্ষণ সময় লাগবে, বলছে মহিম অপেক্ষা মজিদের, তাহলে মহিমের থেকে মজিদের আরো 3 ঘন্টা বেশি লাগবে, তাহলে মহিমেরই যদি x ঘন্টা লাগে তাহলে মজিদের 3 ঘন্টা বেশি লাগবে, তার মানে x এর সঙ্গে 3 কি হবে প্লাস হবে, সুতরাং মজিদের সময় লাগে সমান সমান x, তার সঙ্গে আরো কতক্ষণ বেশি লাগছে 3, তাহলে x প্লাস 3 ঘন্টা। তাহলে মহিম 1 ঘন্টায় কাজটা শেষ করছে আর মজিদের সময় লাগে সেখানে x প্লাস 3 ঘন্টা। এবারে মহিম x ঘন্টায় কাজটি শেষ করে, তাহলে 1 ঘন্টায় কতটা করে সেটা বের করি, মহিম x ঘন্টায় কাজটি শেষ করে, তাহলে 1 ঘন্টায় বের করে নেই, 1 ঘন্টায় কাজটি শেষ করে 1 ঘন্টায় কি করবে, তাহলে 1/x অংশ, মহিম যদি x ঘন্টায় কাজটা শেষ করে তাহলে 1 ঘন্টায় করবে কতটা 1/x অংশ। এবার মজিদেরটা বের করি একইভাবে, মজিদ কতক্ষণে কাজটা শেষ করে x প্লাস 3 ঘন্টায়, তাহলে x প্লাস 3 ঘন্টায় কাজটি শেষ করে, 1 ঘন্টায় বের করি, 1 ঘন্টায় কাজটি শেষ করে 1/x প্লাস 3 অংশ, তাহলে দুইজনেরটাই 1 ঘন্টায় করে বের হলো। তাহলে এবার মহিম এবং মজিদ এরা দুইজনেই 1 ঘন্টায় কতটা কাজ করে সেটা বের করে নিই, তাহলে লিখি, সুতরাং দুজনে একত্রে 1 ঘন্টায় কাজ করে সমান সমান মহিম 1 ঘন্টায় করছে কত 1/x প্লাস মজিদ করছে কতটা, মজিদ করছে 1/x প্লাস 3, লসাগু করি, লসাগু দুটোই আসবে, তাহলে x ইন্টু x প্লাস 3, x দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হচ্ছে এটা, তাহলে এটার সঙ্গে কোনটা গুণ উপরেরটা, তাহলে 1 দিয়ে গুণ করা মানে ওটাই আসবে, মাঝখানে প্লাস চিহ্ন, x প্লাস 3 দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগফল এটা বাদ যাবে, তাহলে ভাগফল হচ্ছে x, তাহলে x দিয়ে উপরেরটাকে গুণ করলে হচ্ছে x, উপরে সদৃশ পদগুলো যোগ বিয়োগ করে নেই, x আর x সদৃশ পদ তো প্লাসে প্লাসে প্লাস, একটা x আর একটা x হচ্ছে 2x, বাকি হচ্ছে প্লাস 3, নিচে এখানে ইনটু চিহ্ন, তাহলে গুণ করে দেই, x দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে x স্কয়ার
প্লাসে প্লাসে প্লাস এক্স আর 3 গুণ করলে হচ্ছে 3x অংশ। তাহলে মহিম এবং মজিদ দুজনে যদি 1 ঘন্টায় কাজ করে একসঙ্গে, তাহলে তারা 1 ঘন্টায় এত অংশ করবে। কিন্তু তারা 1 ঘন্টায় কত ঘন্টা কাজ করে শেষ করতে পারে? 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় কতটা কাজ করে সেটা বের করে নেই। সুতরাং দুজনে একত্রে 2 ঘন্টায় কাজ করে। 2 ঘন্টায় কি করবে? বেশি করবে। 1 ঘন্টায় যদি এতটা করে 2 ঘন্টায় বেশি করবে, তার মানে কি করতে হবে? গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে 2x + 3/x² + 3x * 2। কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা উপরে উপরে গুণ করে দেব, নিচে নিচে গুণ করে দেব। তাহলে 2 দিয়ে উপরে গুণ করলে হচ্ছে 4x প্লাস 3 দুগুণ হচ্ছে 6 আর নিচে হচ্ছে x² প্লাস 3x অংশ। তাহলে 2 ঘন্টায় তারা এত অংশ কাজ করছে। এখানে বলেছে 2 ঘন্টায় তারা কাজটি শেষ করতে পারে। 2 ঘন্টায় বাগান পরিষ্কারের কাজ শেষ করতে পারে। বাগান পরিষ্কারের কাজ শেষ মানে কি? সম্পূর্ণ কাজটা শেষ। তো সম্পূর্ণ কাজ মানে কত অংশ? 1 অংশ। তাহলে এত অংশ মানে কি? 1 অংশ। এই কাজটা কতক্ষণে করে? 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় যদি এত অংশ কাজ করে মানে কি? কাজটা শেষ হয়ে যাবে। তার মানে কি 1 অংশ কাজই তারা কমপ্লিট করছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 4x + 6/x² + 3x = 1। বজ্রগুণ করে দেই এখান থেকে। এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1। তো এটার সঙ্গে উপরের 1 গুণ করা মানে ওটাই আসবে, সমান সমান উপরে এটার সঙ্গে নিচের 1 গুণ, তার মানে 1 দিয়ে গুণ করা মানে ওটাই আসবে 4x + 6। সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, বাদে তাহলে হচ্ছে x² + 3x। 4x টা ডান দিকে প্লাস আছে, পক্ষান্তর করে দিলে -4x। 6 টা প্লাস, পক্ষান্তর করে দিলে -6 সমান সমান কিছু নেই মানে হচ্ছে 0। এবারে আমরা যেগুলো সদৃশ পদ আছে তার যোগ বিয়োগ করে দেব। তাহলে হচ্ছে x², সদৃশ পদ হচ্ছে এই দুটো, তাহলে এই দুটো যোগ বিয়োগ করব, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 4টা x এর থেকে 3টা x গেলে 1x, তো 1x আমরা লিখি না, ওখানে হচ্ছে শুধু x লিখবো। তো এই দুটোর মধ্যে বড় কোনটা? 4, মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস, বাকি কি আছে? -6 = হচ্ছে 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্কে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, এটা দেওয়া আছে। বলেছে 2 অঙ্ক বিশিষ্ট। 2 অঙ্ক মানে কি? 2টা অঙ্ক থাকবে। যেমন ধরে নিলাম, একটা উদাহরণ আগে দেখাই। ধরে নিলাম হচ্ছে 35। এখানে কয়টা সংখ্যা আছে? দুটো সংখ্যা, একটা 3 একটা 5। তো এটা একটা 2 অঙ্কের সংখ্যা। কেমন করে? আমরা যখন সংখ্যাগুলো লিখি, এখানে লিখি একক, দশক, শতক, এভাবে কিন্তু চলতে থাকে। তাহলে এখানে যেহেতু 2 অঙ্কের সংখ্যা আছে, তার মানে 2 অঙ্কের মানে এর মধ্যে একটা এককের অঙ্ক থাকবে আর একটা হচ্ছে দশকের অঙ্ক থাকবে। যদি 3টা সংখ্যা থাকতো 125, তাহলে এটা একক, এটা দশক, এটা হচ্ছে শতকের অঙ্ক। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট মানে সেখানে সংখ্যা থাকবে হচ্ছে দুটো। তাহলে এই যে 2 অঙ্কের সংখ্যা, যেটা এখানেও বলেছে আমাকে 2 অঙ্কের একটা সংখ্যা হতে হবে। তাহলে 2 অঙ্কের সংখ্যায় একটা এককের অঙ্ক থাকছে আর একটা হচ্ছে দশকের অঙ্ক। এখানে বলেছে একক স্থানীয় অঙ্কটি, এককের যে অঙ্কটা হবে সেটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা, এই যে দশকের অঙ্ক অপেক্ষা মানে দশকের অঙ্ক থেকে 6 বেশি হবে। একক স্থানীয় অঙ্কটা দশকের অঙ্কের চেয়ে 6 বেশি হবে। তাহলে দশকের অঙ্কটা যাবে তার থেকে এটা নিশ্চয়ই 6 বেশি। তাহলে আমরা দশকের অঙ্কটাকে আগে ধরে নেই কত, সেটা তো জানি না। ধরি দশক স্থানীয় অঙ্কটি x। তাহলে দশক স্থানীয় অঙ্কটাকে আমরা ধরে নিলাম x। তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে? সুতরাং একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে কত বেশি বলছে? দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত বেড়েছে আমার? x, তার থেকে আরো 6 বেশি হবে, মানে ওর সঙ্গে 6 যোগ হবে, তাহলে x + 6। তাহলে এটা হচ্ছে এক দশক স্থানীয় অঙ্ক আর এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এবার এখান থেকে আমরা সংখ্যাটা কত সেটা বের করে নেব।
যেমন আমি একটু আগে বললাম যে এটা একটা 2 অঙ্কের সংখ্যা। তো এই 35 সংখ্যাটা কিভাবে হলো, কিভাবে গঠিত হলো এই সংখ্যাটা, সেটা দেখাচ্ছি। আচ্ছা, দশকের অঙ্ক কত হচ্ছে 3, তাহলে 3 দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ হবে, প্লাস এককের অঙ্ক কত 5, তাহলে এককের অঙ্কের সঙ্গে 1 গুণ হবে, তাহলে 3 10 30 যোগ 5 অঙ্কে 5 কত হচ্ছে 35। এই যে 35 সংখ্যাটা। এভাবে যদি 3 অঙ্কের সংখ্যা থাকতো, তাহলে যদি শতকের অঙ্ক বলে তাহলে হচ্ছে 100 গুণ, দশকের অঙ্ক বলে তার সঙ্গে 10 গুণ, এককের অঙ্ক বলে তার সঙ্গে 1 গুণ, ঠিক এভাবে চলবে। তাহলে এখানেও আমরা এখন সংখ্যাটাকে আগে বের করে নিই। সুতরাং সংখ্যাটি হলো সমান সমান আমার দশকের অঙ্ক কত x, তাহলে দশকের অঙ্কের সঙ্গে কত গুণ করব বললাম 10, তাহলে দশকের অঙ্ক হচ্ছে x, তাহলে x ইনটু কত 10, দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ, প্লাস এককের অঙ্কটা কত, এককের অঙ্কটা হচ্ছে x প্লাস 6, তাহলে এককের অঙ্কের সঙ্গে কত গুণ হয় 1, শতক হলে 100 হবে, সহস্রের অঙ্ক হলে 1000 গুণ হবে, ঠিক এইভাবে চলে। তাহলে সমান সমান দিয়ে এটা গুণ করলে হচ্ছে 10x, 1 দিয়ে এটাকে গুণ মানে ওটাই, কিন্তু ব্র্যাকেট যেহেতু আছে তাহলে গুণ করে দেই, তাহলে ব্র্যাকেটটা উঠে যাবে, তাহলে তার আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস x, প্লাসে প্লাসে প্লাস হচ্ছে 6, সদৃশ পদটা যোগ বিয়োগ করে নেই, এই দুটো সদৃশ পদ, প্লাসে প্লাসে প্লাস 10টা x আর একটা x হচ্ছে 11x, মানে 11টা x, প্লাস কত 6, এটা হচ্ছে আমার সংখ্যাটা। ওখানে যেমন 35 পেলাম, এখানেও আমার এই সংখ্যাটা আসলো। এবার কি বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় আমি এই অঙ্ক দুইটাকে যদি গুণ করি, এটা আর হচ্ছে এটা, এই অঙ্ক দুইটাকে যদি গুণ করি তাহলে সেটা সংখ্যাটির চেয়ে 12 কম হবে, এই যে সংখ্যাটা আছে এর থেকে 12 কম হবে, এই গুণফলটা এর থেকে এই সংখ্যাটার থেকে 12 কম হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে তাহলে সংখ্যাটার থেকে 12 কম হবে গুণফল, তাহলে সংখ্যাটাকে লিখি, কত আছে 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যাটা থেকে বিয়োগ করব, তাহলে কোনটা বিয়োগ করব, অঙ্কদ্বয়ের গুণফল অঙ্ক দুইটা কোনটা, এটা আর এটা, তাহলে x ইনটু x প্লাস 6 অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে সংখ্যাটার থেকে যদি আমি অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত পাবো, সেটা কত আসবে 12, সমান সমান হচ্ছে 12, বা দিয়ে নেই, এটা ব্র্যাকেট তুলে দেই, তাহলে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস 11x, প্লাসে প্লাসে প্লাস 6, এটা x দিয়ে এই দুটোকে গুণ করবে, কিন্তু তার আগে চিহ্ন গুণ, মাইনাসে প্লাসে মাইনাস, x দিয়ে x কে গুণ করলে হচ্ছে x স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, x দিয়ে 6 কে গুণ করলে হচ্ছে 6x, 12টাকে এদিকে নিয়ে আসি, প্লাস আছে পক্ষান্তর করলে -12 সমান সমান হচ্ছে 0। এবারে সদৃশ পদগুলোর যোগ বিয়োগ করব, x স্কয়ার, x এর পাওয়ার 2, এরকম আর কোনো নেই এখানে, তাহলে ওটাকেই সামনে দিয়ে দেই, আগে একটু সাজিয়ে লিখি, 11x আর 6x প্লাসে মাইনাসে মাইনাস 11 মানে বিয়োগ করা, তাহলে 11টা x এর থেকে 6টা x গেলে হচ্ছে 5টা x, 12টার সামনে হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে প্লাস 5x, আর কি যাবে 6 আর হচ্ছে 12, তাহলে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 12 থেকে 6 গেলে 6, 12টার সামনে হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে -6 সমান সমান হচ্ছে 0। সামনে যেহেতু মাইনাস আছে মাইনাসটাকে তুলে দেই, তাহলে এখান থেকে কমন নিয়ে নেই মাইনাস চিহ্ন, মাইনাস কমন নিলাম, ব্র্যাকেট শুরু, মাইনাসে মাইনাসে প্লাস, সামনে না দিলেও চলে, মাইনাসে প্লাসে -5x, মাইনাসে মাইনাসে প্লাস 6 সমান সমান 0, মাইনাসটাকে পক্ষান্তর করে দেই, তাহলে দাঁড়াচ্ছে হলো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান হচ্ছে 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্কে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার, এতটুকু দেওয়া আছে। এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো প্রথমে আমরা একটা আয়তাকার খেলার মাঠকে চিত্র তৈরি করে নিই। ধরে নিলাম এটা একটা আয়তাকার খেলার মাঠ। এই যে খেলার মাঠটা আছে, এই খেলার মাঠটার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 45 মিটার, এটা লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে 45 মিটার।
এবং চওড়া অর্থাৎ প্রস্থটা হচ্ছে 40 মিটার, এটা প্রস্থ, এটা হচ্ছে 40 মিটার। এবার বলেছে এই যে খেলার মাঠটা আছে, এই খেলার মাঠটার বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ধরে নিলাম এর চারপাশে এই যে সমান চওড়া একটি রাস্তা আছে, চারপাশে সমান চওড়া এরকম একটা রাস্তা আছে, এটা হচ্ছে চওড়া রাস্তা। এবার বলেছে এই যে রাস্তাটা যা আছে, এই রাস্তাটার ক্ষেত্রফলই হচ্ছে 450 বর্গমিটার। তাহলে এখান থেকে সমীকরণটা গঠন করি। আচ্ছা, বাগানটা, এটা হচ্ছে বাগান, একটু মার্ক করে নেই। এটা হচ্ছে বাগান। তো বাগানটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাহলে এই বাগানটা কতটা জায়গা জুড়ে আছে আমাকে সেটা বের করতে হবে, অর্থাৎ আমাকে বাগানটাকে কি বের করতে হবে, ক্ষেত্রফল। তাহলে লিখি আয়তাকার বাগানের আয়তক্ষেত্রাকার বাগানের ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, আমার দৈর্ঘ্য দেওয়া আছে 45, তাহলে 45 গুণ প্রস্থ, প্রস্থটা আমার কত দেওয়া আছে 40, তাহলে হচ্ছে 40। তাহলে এটাকে এখন গুণ করে নেই, গুণ করলে কত আসবে, গুণ করলে আসে হচ্ছে 4 × 5 = 20, 4 × 4 = 16, 17 = 18, তাহলে 1800 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে শুধু এই মাঠটার ক্ষেত্রফল, আয়তাকার, ও সরি এখানে মাঠ আছে, আয়তাকার মাঠের ক্ষেত্রফল। এবার এই মাঠটা যে আছে, এই মাঠের চারপাশে একটা রাস্তা আছে, তো রাস্তাটা কত চওড়া আমি জানি না, আমি ধরে নিলাম রাস্তাটা চওড়া হচ্ছে x মিটার। কতটা চওড়া, x মিটার। ধরি রাস্তাটি চওড়া x মিটার, আমি রাস্তাটাকে চওড়া ধরে নিলাম x মিটার। এবার আগে তো বাগান শুধু এতটুকু ছিল, এখন রাস্তা সহ অনেকটা হয়ে যাচ্ছে, কি যাচ্ছে না, তার মানে এখন দৈর্ঘ্যটাও বাড়বে, আর কি বাড়বে, প্রস্থটাও বাড়বে। আগে দৈর্ঘ্য ছিল এতটা, এখন দৈর্ঘ্য হচ্ছে এতটা, তার মানে কি দৈর্ঘ্যটা বেড়ে গেছে। তাহলে এখন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত আর প্রস্থ কত সেটা বের করে নিই। রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য সমান সমান, আচ্ছা মাঠের আগে দৈর্ঘ্য কত ছিল 45, তাহলে 45 এটা আগে লিখলাম। এবার যেহেতু আগের থেকে বড় হয়েছে, রাস্তাটা বাইরের দিকে আছে, তাহলে দৈর্ঘ্যটা নিশ্চয়ই বাড়বে, তার মানে আগের সঙ্গে যেটা বাড়বে সেটা কি করতে হবে, প্লাস করতে হবে। তাহলে প্লাস কতটা বেড়েছে সেটা দেখি। আচ্ছা চারপাশে তো সমান চওড়া কি আছে, রাস্তা আছে, তাহলে এদিকে তো এটাও তো রাস্তা, এটা কতটা বেড়েছে, তাহলে এটা তো রাস্তাটা চওড়া, তো কতটা চওড়া আছে, x মিটার চওড়া আছে। রাস্তাটা তো এদিকেও বেড়েছে, কতটা বেড়েছে x মিটার, তাহলে x মিটার করে এদিকেও বেড়েছে, x মিটার ওদিকেও বেড়েছে, তার মানে কি দুই দিকে বেড়েছে, কত মিটার করে, x মিটার করে। আগে আমার দৈর্ঘ্য ছিল এতটা, এটা হচ্ছে 45, এখন এদিকে x মিটার বাড়লো, ওইদিকেও x মিটার বাড়লো, তাহলে x মিটার করে কয় দিকে বাড়ছে, দুই দিকে বাড়ছে, তাহলে x × 2, 45 মিটার তো আছেই, তার সঙ্গে x মিটার করে বাড়ছে, কয় দিকে বাড়ছে, দুই দিকে বাড়ছে, তাহলে x × 2, তাহলে সমান সমান দেই, তাহলে 45 প্লাস x আর 2 গুণ করলে হচ্ছে 2x মিটার। তাহলে এখন দৈর্ঘ্য হচ্ছে 45 প্লাস হচ্ছে 2x, প্রস্থ কত সেটা বের করে নিই। রাস্তা সহ মাঠের প্রস্থ সমান সমান, আচ্ছা প্রস্থটা দেখি, প্রস্থটা আমার হচ্ছে এটা, প্রস্থ কত দেওয়া আছে 40, প্রস্থটা দেওয়া আছে হচ্ছে 40 মিটার। এবার এইদিকে তো রাস্তা চওড়া আছে, কতটা চওড়া x মিটার, তাহলে এদিকেও x মিটার বাড়ছে, ওইদিকেও কতটা চওড়া x মিটার, তাহলে উপরের দিকেও কতটা বাড়ছে, তাহলে x মিটার, তাহলে x মিটার করে কয় দিকে বাড়ছে, দুই দিকে বাড়ছে, 40 তো থাকছেই, তাহলে তার সঙ্গে x করে কয় দিকে বাড়ছে, দুই দিকে, তাহলে 40 এর সঙ্গে কি হবে, যোগ হবে, তাহলে হচ্ছে 40 যোগ এদিকে বাড়ছে কত x, তাহলে x করে x করে কয় দিকে বাড়ছে, দুই দিকে, তাহলে ইনটু 2, তাহলে 40 যোগ হচ্ছে 2x মিটার।
তাহলে রাস্তা সহ এখন মাঠটার দৈর্ঘ্য হচ্ছে এটা, রাস্তা সহ মাঠটার প্রস্থ হচ্ছে এটা। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা এখন হচ্ছে 45 যোগ 2x, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে 40 যোগ হচ্ছে 2x। এখন এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে এখন টোটাল যে এই যে মাঠটা আছে, রাস্তা সহ যে মাঠটা আছে, এই টোটাল মাঠটার এখন ক্ষেত্রফল কত হয় সেটা বের করে নিই। তাহলে লিখি, সুতরাং রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফলের সূত্র একটু আগে বললাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত আমার এখন, রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে এটা 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস হচ্ছে 2x। এই দুটাকে গুণ করে দেব, দেখি গুণটা রাফে দেখাচ্ছি কত হয়। 45 45 প্লাস 2x আর একটা হচ্ছে 40 প্লাস হচ্ছে 2x। তো 40 আর 45 গুণ, একটু আগেই আমরা গুণ করেছি, 40 45 গুণ করে হচ্ছে 1800, তাহলে হচ্ছে 1800। 40 দিয়ে এখন এটাকে গুণ, তার মানে 40 দিয়ে উপরে দুটোকেই গুণ করতে হবে, তাহলে 40 দিয়ে আগে এটাকে গুণ করে দিলাম, এটা আসলো। এখন 40 দিয়ে ওটাকে গুণ, তো তার আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস। 40 দিয়ে এটাকে গুণ করলে 40 দুগুণ হচ্ছে 80x। এবার নিচে 2x আছে, এই 2x দিয়ে উপরে দুটোকেই আবার গুণ করব, তো গুণের আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস। 2x আর 45 গুণ করলে হচ্ছে 45 দুগুণ 90, তাহলে হচ্ছে 90x। এবার এটার সঙ্গে এটা গুণ, তার আগে চিহ্ন প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণ 4, x x গুণ করলে হচ্ছে x স্কয়ার, তাহলে 4x স্কয়ার। এখানে আসবে হচ্ছে 4x স্কয়ার। এগুলো এখন যোগ বিয়োগ করে নেব, এটা যা আছে তাই, প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করব, তাহলে 80টা x আর 90টা x, 80 90 কত হয় 170x। বড়টার সামনে প্লাস আছে তাহলে প্লাস, বাকি হচ্ছে 4x স্কয়ার। তাহলে এটা গুণ করে আমি এটা পাচ্ছি, তাহলে ওটা লিখে নেই, 1800 প্লাস 170x প্লাস হচ্ছে 4x স্কয়ার বর্গ মিটার। এটা হচ্ছে এই টোটাল বাগানটার, মানে রাস্তা সহ টোটালটার ক্ষেত্রফল হচ্ছে এটা। আচ্ছা, টোটালটার ক্ষেত্রফল থেকে, মানে একদম রাস্তা সহ যা আছে এই টোটালটার ক্ষেত্রফল থেকে আমি যদি শুধু এই মাঠটার ক্ষেত্রফল বাদ দিই, এই টোটালটার ক্ষেত্রফল থেকে আমি যদি শুধু মাঠটার ক্ষেত্রফল বাদ দিই, মানে যেটা দাগ দেওয়া আছে শুধু এটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কার ক্ষেত্রফল পাবো? এই যে বাকি জায়গাগুলো, এই বাকি জায়গা যেখানে কি আছে, রাস্তা আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন অনুসারে কমা দেই, তাহলে এই টোটাল জায়গাটার ক্ষেত্রফল কত আসলো, এটা 1800 প্লাস 170x প্লাস 4x স্কয়ার, এটা হচ্ছে টোটাল জায়গাটার ক্ষেত্রফল। এই টোটাল জায়গাটার ক্ষেত্রফল থেকে শুধু মাঠটার ক্ষেত্রফল বাদ দেবো, এই মাঠের ক্ষেত্রফল কত বের হয়েছে 1800, তাহলে 1800 সমান সমান, তাহলে টোটাল জায়গাটার ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফল যদি বাদ যায়, তাহলে কার ক্ষেত্রফল পড়ে থাকছে? বাকি জায়গা, মানে যেখানে কি আছে, রাস্তা। তো রাস্তার ক্ষেত্রফল আবার আমার কত দেওয়া আছে 450, সমান সমান হচ্ছে 450। বাদে এটাকে ব্র্যাকেট তুলে এই চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস 1800 প্লাসে 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 প্লাস 170x প্লাসে প্লাসে প্লাস 4x স্কয়ার মাইনাস হচ্ছে 1800। এটা প্লাস আছে, পক্ষান্তর করে দেই, মাইনাস হবে 450 সমান সমান কিছু নেই, মানে শূন্য। প্লাস 1800 মাইনাস 1800 কাটা যাবে। এবারে একটু সাজিয়ে লিখবো, তাহলে এটা আসে হচ্ছে 4x স্কয়ার প্লাস সামনে কিছু নেই মানে প্লাস, প্লাস 170x, তারপরে বাকি আছে মাইনাস 450 সমান সমান হচ্ছে 0। এখান থেকে কমন নেব, প্রত্যেকটাতেই একই আছে, যা একই আছে সেটা কমন নেব। কি একই আছে? 2। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 2 পাবো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 2, এটাকেও উৎপাদকে বিশ্লেষণ করলে 2 আছে ওর মধ্যে, তাহলে প্রত্যেকটার থেকে কি কমন যাবে? 2 কমন যাবে। 2 কমন নেই, 2 কমন নিলে দাঁড়ায় হচ্ছে, এখান থেকে 2 চলে গেলে, 4 কে ভাঙলে 2টা 2, তাহলে 2 চলে গেলে বাকি থাকছে কত? 2x স্কয়ার, 2x স্কয়ার প্লাস, এখান থেকে 2 কমন চলে গেলে কত থাকে? 85x মাইনাস, পরেরটার থেকে যদি 2 কমন চলে যায় তাহলে বাকি থাকে 225
ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এদিকে 2টা ইনটু আছে, পক্ষান্তর করে দিলে ভাগ হয়, তা কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করলে ভাগফল সর্বদা শূন্য, আমরা একবারই লিখতে পারি। তাহলে হচ্ছে 2x স্কয়ার প্লাস 85x মাইনাস 225 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।